গাজাতে যুদ্ধ চলতেছে, ইসরায়েল যুদ্ধ করছে। ইসরায়েলকে সহায়তা করতেছে কে? আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের লোকটা কেন তাকে সহযোগিতা করে? ইসরায়েলি লবি আছে, সেখানের অর্থনীতিতে ইসরায়েলি লবি খুব তো একটা অবস্থান তাদের। তারা আমেরিকার যত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামরিক প্রতিষ্ঠান, এগুলিকে তারা দখল করে আছে। কাজেই তাদের কথা বাদ দিয়ে আমেরিকান কোনো সরকার কোনো কাজ করতে পারে না। এরকম এটা কিন্তু একটা হঠকারীমূলক কথাবার্তা, যে কে আসবে কে আসবে অন্যরকম মানে করলে এরাই তো ভালো আছে, এটার মানে এই দাঁড়ায়। যাই হোক, আমার কথা কষ্ট নেবেন না। হয়তোবা যারা অতীতে ক্ষমতায় থেকে খারাপ কাজ করেছেন সেই জন্য আপনি কথাটা বলে ফেলেছেন। কিন্তু যদি আন্দোলন সফল করতে হয় আপনাকে একটা রাস্তায় যেতে হবে, কারণ নির্বাচন ছাড়া একটা রাস্তা আছে, গণবিপ্লব। গণবিপ্লব করার আপাতত কোনো অবস্থান দেখতেছি না। গণবিপ্লব হতে পারত আপনার কোটা বিরোধী আন্দোলনে হতে পারত, গণবিপ্লব হতে পারত কি রাস্তা চাই, নিরাপদ রাস্তা চাই, সে আন্দোলনে হতে পারত। আবার এখন যে ইয়েরা একটা আন্দোলন করলো, সফল আন্দোলন করলো, আন্দোলনের দ্বিতীয় দিনেই সারেন্ডার, ঢাকাতে ইজি বাইক চলবে। কারণ ওনারা টের পাইছে যে আন্দোলনের ডেপথ অনেক বেশি, এটারে বেশি নাড়া দিলে কিন্তু বিপদ হয়ে যাবে, সারেন্ডার করে ফেলছে কিন্তু। তো কাজে আন্দোলনের আপনার বিভিন্ন এলিমেন্ট আছে, সেগুলিকে আপনারা সস্তা বক্তব্য দিয়ে ধ্বংস করে ফেলবেন না। এখন মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাটা কি, তার আগে আমরা কারা? মুক্তিযুদ্ধ তো আমাদের বাইরের কেউ করে দেয় নাই, আমরাই তো করেছি। আমরা এই দেশে 18 কোটি লোক আছে। 18 কোটি লোকের মধ্যে যদি আমরা যাই, আমরা কি দেখব? তার 90-92% মানুষ হলো মুসলমান। এই বাস্তবতাটাকে মেনেই আপনাকে বাংলাদেশের কথা বলতে হবে। আজকে যে গাজাতে যুদ্ধ চলতেছে, ইসরায়েল যুদ্ধ করতেছে, ইসরায়েলকে সহায়তা করতেছে কে? প্রধান সহায়ক শক্তি হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের লোকটা কেন তাকে সহযোগিতা করে? ইসরায়েলি লবি আছে, সেখানের অর্থনীতিতে ইসরায়েলি লবি খুব শক্ত একটা অবস্থান তাদের। তারা খুব ধনী লোক, তারা আমেরিকার যত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামরিক প্রতিষ্ঠান, এগুলিকে তারা দখল করে আছে। কাজেই তাদের কথা বাদ দিয়ে আমেরিকান কোনো সরকার কোনো কাজ করতে পারে না, সেটা একটা দিক আছে। আরেকটা দিক হলো, এই যে বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট ছোট্ট একটা পদক্ষেপ নিয়েছিল যে যদি তোমরা গাজাতে গণহত্যা বন্ধ না করো, যদি তোমরা সাহায্য পৌঁছতে না দাও, বাধা সৃষ্টি করো, তাহলে কিন্তু আমরা অস্ত্র পাঠাচ্ছি না। বাইডেন অস্ত্র পাঠানো একটু বিলম্বিত করছে, থামিয়ে রাখছে, যে না তোমরা যা খুশি তা করলে আমরা অস্ত্র দেব, কিন্তু এই মুহূর্তে আমরা দিতেছি না। এখন তাদের ওখানে খাবার দাবার পৌঁছানো দরকার, তোমরা এর মধ্যে বাধা দিতেছো, কাজে এখন দিব না। তখন কি হলো? আমেরিকান সিনেট, আমেরিকান হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, সেখান থেকে তারা বাইডেনের বিরুদ্ধে বক্তব্য দিল যে তোমরা দাও, না হলে কিন্তু তোমার খবর আছে, আমরা তোমার বিরুদ্ধে আছি। আবার সাউথ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কেস করলো গাজার পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। এখন আমেরিকান সিনেটররা এবং হাউস অফ কংগ্রেসম্যানরা আপনার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে প্রসিকিউটর আছে করিম খান, তাকে ধমক দিচ্ছে, এই বেটা তুই কিন্তু নেতানিয়াহু এবং অন্য নেতাদের অ্যারেস্টের ব্যাপারে কিছু বলবি না,
বললে কিন্তু তোকে আমরা স্যাংশন দেব, তোর বিরুদ্ধে আমরা বন্দোবস্ত নেব। এরা এইসব বলতেছে কেন? বলতেছে জুদের যে আন্দোলন, আপনার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তার পিছনে আরো কিছু শক্তি আছে, সেটাকে বলা হয় জায়নিজম। তো জায়নিজমের মূল শক্তি কিন্তু খ্রিস্টানরা, এবং আমেরিকান খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলের পিছনে দাঁড়িয়ে আছে। যতক্ষণ তারা এমন কথা বলেছে, গাজাতে একটা আণবিক বোমা ছেড়ে দাও, আপনারা পড়ছেন কিনা পত্রপত্রিকা জানি না, এরকম কথা বলছে। তাহলে আমেরিকা তো দুনিয়ার বড় দেশ, গণতন্ত্রের দেশ, মানবাধিকারের দেশ, সাথে সাথে একটা খ্রিস্টানদেরও দেশ। কি কথাটা ভাই মাথায় ঢুকছে? তাহলে আমরা বাংলাদেশ, আমরা সোনার বাংলাদেশ, আমরা সাম্যবাদী দেশ, আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা কৃষক পার্টি করি, আমরা সব পার্টি করি, কিন্তু সবশেষে কথা হলো কি, আমরা একটা মুসলমানের দেশ। এই কথাটা তো আপনি জোর করে ভুলাইতে পারবেন না, কিন্তু ভুলানোর চেষ্টা করা হচ্ছে। ব্রিটিশরা পৃথিবীর সবচেয়ে বেশি বড় ঔপনিবেশিক দেশ। তাদের দেশের কৃষ্টি কিভাবে নিয়ন্ত্রিত হয়? তাদের দেশ একটা খ্রিস্টানের দেশ, প্রোটেস্ট্যান্ট তারা। আমেরিকানরাও বেশিরভাগ প্রোটেস্ট্যান্ট, ওখানে আবার ক্যাথলিকও আছে 1/3 মতো, 21 কোটি খ্রিস্টান, 7 কোটির মতো ক্যাথলিক, আর 14 কোটি হলো আপনার প্রোটেস্ট্যান্ট। তো ওরা আছে। আর ইংল্যান্ডে মেজরিটি লোক আপনার প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। তাদের চার্চ যে সিদ্ধান্ত দেয় তার বিরুদ্ধে কিন্তু কেউ যায় না। আপনি যদি তারা তো সেকুলারিজমের কথা বলে, আমাদের দেশে সেকুলারিজমের যে ব্যাখ্যা করা হয়, তাদের দেশে কিন্তু সেকুলারিজম ব্যাখ্যা এরকম না। সেকুলারিজম ব্যাখ্যা হলো যে রাষ্ট্র, তাদের দেশে যে রাষ্ট্র যেসব সিদ্ধান্ত নেবে সেগুলো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃক নিয়ন্ত্রিত হবে না, বা ধর্মীয় কোনো নির্দেশে রাষ্ট্রীয় সিদ্ধান্ত হবে না। এটা হলো তাদের কথা। কারণ তাদের দেশে আপনার মধ্যযুগের থেকে, যখন খ্রিস্টান নীতি মোটামুটি অনেক দেশে ছিল, রোম সাম্রাজ্য, আপনার খ্রিস্টান সাম্রাজ্য প্রোটেস্ট্যান্টিজমের আগে পর্যন্ত বহু এলাকা দখল করে রেখেছিল, তাদের রাজত্ব অনেক বড় ছিল, সেই ধারা তাদের চলতেছে। মুসলমানদের মধ্যে সেই ধারাটা আসলে খারাপ, তাদেরটা হইলে ভালো, তা তো ঠিক না। তো তাদের চার্চ আর আপনার রাষ্ট্রের ক্ষমতা চালানোর যে রাজা, তার মধ্যে একটা দ্বন্দ্ব হইতো মাঝে মাঝে। দ্বন্দ্ব হইতে হইতে একসময় এসে বলা হলো যে না, চার্চ এই রাজার রাজত্ব চালানোর ব্যাপারে কোনো বক্তব্য দিতে পারবে না। এটা হলো আপনার সেকুলারিজম। কিন্তু চার্চকে খাটো করা সেকুলারিজম না। আমাদের দেশে কি কোনো প্রতিষ্ঠান আছে যে রাষ্ট্রকে বলে দেয় যে আগামী সংসদে যে আইন পাস হবে, আমরা যা যা বলে দিছি এর বাইরে কোনো আইন পাস করতে পারবেন না? এরকম আছে? তাহলে আমাদের দেশের সেকুলারিজমের এত বড় সমস্যা তো নাই। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ব্রিটিশরা এই বেঙ্গল থেকে ভারতবর্ষ বিজয় শুরু করে। নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর তাদের কিন্তু কেন্দ্রীয় যে ক্ষমতা ইয়েতেই ছিল, কলকাতাতেই ছিল। সিপাহী বিপ্লবের পূর্ব পর্যন্ত এখানেই ছিল, কলকাতাতেই বড় লাটরা বসতেন।
1857 পরে দিল্লিকে পরাজিত করে আস্তে আস্তে তারা ওদিকে যায় আপনার ওদের শিকড় কাটছে। তারা যখন ক্ষমতায় আসলো, তারা ক্ষমতাচ্যুত করলো কারে? মুসলমানদের। মুসলমানদের ক্ষমতাচ্যুত করার পর তাদের একটা রাজনীতির কারণে তাদের ক্ষমতার বলয় বাড়ানোর জন্য, ক্ষমতা দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী করার জন্য মুসলমান তো তাদের শত্রু, যাদের পরাজিত করে ক্ষমতার থেকে সরাইছে তা তো তাদের শত্রু। সেই জন্য মুসলমানদের বিরুদ্ধে যত বিষোদ্গার করা শুরু করলো।